মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করে সেই ইতিহাস কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য, তোমাকে প্রণাম করে ভারতবর্ষ। হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণ কাল। ইতিহাসের ছাই এবং ভস্মের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता, यत्र तास्तु न पूज्यन्ते सर्वास्त्र फलाः क्रिया। অর্থাৎ নারীদের যেখানে সম্মান করা হয়, যেখানে পুজো করা হয়, সেখানে ঈশ্বর বিরাজ করেন। আর নারীরা যেখানে অসম্মানিত, সেখানে সকল কর্ম নিষ্ফল হয়ে যায়। আসলে নারী শুধু এক নাম নয়, সে এক মহাকাব্য, ভালোবাসার সুর, শক্তির উপাখ্যান। কখনো সে মা, কখনো বা মেয়ে, কখনো বা প্রেমিকার রূপে ভালোবাসার ঠাঁই। নারী মানেই শক্তি, নারী মানেই সৃষ্টি, নারী মানেই নবজীবনের গান। জেগে উঠুক প্রতিটি নারী, শক্ত হাতে গড়ুক আপন ভাগ্য, পৃথিবীর বুকে তারই জয়ধ্বজা উড়ুক। নমস্কার, আজকের অঙ্গনার অঙ্গনে আমরা রয়েছি নারী দিবসের বিশেষ পর্বে এবং আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সঙ্গে আরও দুজন রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী। আমি একটু পরিচিত হব তাদের সঙ্গে। প্রথমেই আমার বাদিকে রয়েছেন রাজ্যের গুণী নৃত্যশিল্পী শ্রীমতী অর্পিতা রায়। নমস্কার দিদি, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এবং তারপর যিনি রয়েছেন, আমি আজকে যে জায়গায় বসে আছি, আপনারা প্রতিনিয়ত তাকে এই জায়গাটাতে দেখেন, আমাদের সবার প্রিয় রাজ্যের গুণী বাচিক শিল্পী শ্রীমতী শাওলি রায়। নমস্কার দিদি, তোমাকে আর নতুন করে কি স্বাগত জানাবো বলো? খুব ভালো লাগছে একসঙ্গে তিনজন বসতে পেরে। নমস্কার। যে কথা তুমি বলছিলে যে একসাথে আজকে আমরা তিনজন বসেছি, আর আমি অন্যান্য সময় এই জায়গাটাতে বসি, এই সময়ে দাঁড়িয়ে এটা তো একটা বিশেষ পাওনা বলতে পারি। কিন্তু আজকে কিন্তু আমরা তিনজনই একসাথে বসে সমানভাবে আড্ডা দেব, গল্প করব এবং আজকের এই বিশেষ দিনটি অবশ্যই আমরা পালন করব। কিন্তু দর্শক বন্ধুদের এর আগে তোমার সাথে তো একটু পরিচিত হতে হবে। তোমাকে অবশ্য অনেকেই চেনে, তারপরেও অনুষ্ঠানের স্বার্থে পরিচয় করে দেওয়া। আজকে সুরে সুরে যিনি আমাদের সুরের বন্যা ধারায় ভাসাবেন এবং অবশ্যই কথায় থাকবেন, তিনি অম্বালিকা ভট্টাচার্য। অম্বালিকা, তোমাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আসলে আজকে একে অপরকে আমরা স্বাগত জানিয়ে অনুষ্ঠানটা শুরু করব। বলো, এবারে কি বলবে? প্রথমেই আমরা পারফরমেন্সে যাওয়ার আগে একটুখানি যদি কথা বলি, সেটা হচ্ছে আমার দুই দিদি রয়েছেন, আমি দুই দিদিকেই বলবো, বর্তমানে যেহেতু নারী দিবসের অনুষ্ঠান, বর্তমানে সমাজে নারীদের অবস্থানটা ঠিক কোন জায়গাটাতে, কে বলবে? বলো অর্পিতা। বর্তমানে বলতে গেলে নারীদের অবস্থান তো নিশ্চয়ই আমাদের এই এগিয়ে চলার পথে বা আমরা যেরকমভাবে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, সেদিক দিয়ে সত্যি আমরা অনেকটাই ক্রমবর্ধমান নারীদের বিকাশ দেখতে পাচ্ছি। সেটা সত্যি খুব পজিটিভ আমরা ভাবতে পারি। তবু সে তো কিছু থাকেই আমাদের বাধ্যবাধকতা বা আমাদের কিছু রেস্ট্রিকশনস, কিন্তু তার মধ্যেও আমি খুব আশাবাদী যে আমরা যেরকমভাবে, তবেই তো সম্ভব নারী পুরুষ যখন আমরা দুজন মানে পরিপূরক হিসেবে পুরুষ প্রকৃতি একসঙ্গে একটা সমাজকে, একটা পরিবেশকে গুছিয়ে নিয়ে যাবে। আমি আশাবাদী যে আমরা তালে তাল মিলিয়ে পুরুষের সঙ্গে নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনকে আরও উন্নত বা আরও প্রশস্ত করব। দিদি কি বলবে? হ্যাঁ অম্বালিকা, আসলে এই যে আজকে এই অনুষ্ঠানটার আয়োজন, আমাদের দূরদর্শন ত্রিপুরা প্রতি বছরই এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে। শুধু দূরদর্শন ত্রিপুরা নয়, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি স্তরে কিন্তু এই নারী দিবস উদযাপিত হচ্ছে। প্রথমে যে প্রশ্নটা আমার মনে হয়, তুমি যেটা বললে যে আজকের এই সময় দাঁড়িয়ে সেই বিষয়টার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু নারী স্বাধীনতার বিষয়টা। এটাই একটা আমার মনে মানে বিশাল প্রশ্ন, যে কেন এতগুলো বছর পরেও
এখনো এই বিষয়টা নিয়ে আমাদের চর্চা করতে হচ্ছে। আমরা চর্চা করছি। এই যে বিষয়টাকে আমাদের একটু বেশি করে ভাবায় না, যে আমরা এতগুলো একটা সময় ছিল যখন দেখেছি যে অনেকগুলো বছর যদি আমরা পেছন দিকে যাই, তখন কিন্তু নারীদের হাতে একটা বিশাল দায়িত্ব ছিল। বেদ অধ্যয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের একটা, কৃষি ক্ষেত্রে আমরা যদি দেখি যে কৃষি প্রধান দেশ, কৃষিমাত্রিক দেশ, সেই ক্ষেত্রেও কিন্তু নারীদের একটা বিশাল ভূমিকা ছিল। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে কিন্তু পরিবর্তনটা কিছুটা শুরু হলো, যখন অর্থনৈতিক বিষয়টা চলে গেল পুরুষের হাতে, মানে সেই ক্ষমতাটা পুরুষদের দিকে চলে গেল, তখন ধীরে ধীরে কোণঠাসা হয়ে গেল নারীরা, ঘরের মধ্যেই তাদের জীবন কাটতে শুরু হলো। এরপর থেকে যদি আবার আমরা একটু দেখি যে পরিবর্তন আবার অন্যভাবে সমাজের পরিবর্তন হচ্ছে, এইভাবে উত্থান এবং পতন দুটোর মধ্য দিয়েই কিন্তু আমরা ক্রমশ এগিয়ে চলেছি। যে কথা অর্পিতা বলছিলেন যে সত্যি এই সময় দাঁড়িয়ে আমরা তো অনেকটা স্বাধীন, এই কথা আমরা বলতেই পারি। আর সেই জন্যেই হয়তো অম্বালিকা, অর্পিতা এবং শাওলি, আমরা তিনজন এই জায়গায় স্টুডিওতে বসে আলোচনা করছি। সেটা কি একটা বিশেষ পাওনা নয়? বর্তমানে হয়তো অনেকটাই পরিবর্তন হয়েছে, আর যেটা বললো অর্পিতা, আমরা আরো বেশি আশাবাদী। আর আজকে যেহেতু অনুষ্ঠানটা গান রয়েছে, আমাদের কবিতা রয়েছে, নাচ রয়েছে, আমি এই প্রশ্নের উত্তরগুলো কিছু কিছু করে মাঝে মাঝে আমার কবিতার মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু অম্বালিকা, আমি তোমার কাছে কিন্তু এই মুহূর্তে একটা গান শুনবার বিশেষ আশা করছি, কি বলো অর্পিতা? একদম, অবশ্যই শোনাবো তো নিশ্চয়ই। প্রথমেই আমার আসলে আজকে যে দুটো গান আমি সঙ্গে নিয়ে এসেছি, মানে যে দুটো গান করব ভেবেছি আজকের আড্ডায়, দুটোই রবি ঠাকুরের গান। প্রথম গানটা করছি। নিশ্চয়ই, চলো আমরা শুনি। প্রাণ
সত্যি অম্বালিকা, এই যে রবি ঠাকুরের সৃষ্টিগুলো বলো, গানই বলো, কবিতা, যেটাই আমরা শুনি দেখি, মানে সত্যি আলাদা করে আমরা মুগ্ধ হই প্রতিবার। হ্যাঁ, এবং দেখো এই যে গানটা করলাম, এটা একটা মানে প্রার্থনামূলক গান আমার ক্ষেত্রে, এবং এক একটা বয়সে যখন, এটা আমরা বারবার বলে থাকি যে রবি ঠাকুরের গান এক একটা বয়সে এক এক রকম অর্থ বহন করে। এমনিতে যখন এই গানটা করে থাকি তখন খুব নর্মালি একটা প্রার্থনা সঙ্গীতের মতো করে থাকি। আজকে যখন নারী দিবসে বসে গানটা করছি তখন আমি একজন নারী হিসেবে গানটার সঙ্গে রিলেট করতে পারছি, এবং এই জায়গাটাতে বসে আমি এই মুহূর্তে গানটা করলাম এবং আমার এই মুহূর্তে এই ফিলিংস গুলো কাজ করছে। এই যে বলছো যে আরো প্রেমে মোর আমি ডুবে যাক প্রেমে, এই যে আমি, যার মধ্যে অহংকার বোধটুকু আমাদের থাকে, সেটা যদি আমরা বিসর্জন দিতে পারি, এবং আমরা নারীরা যে প্রসঙ্গে আজকে রয়েছি সেই স্বাধীনতা সম্পর্কে, আমাদের অধিকার বোধ সম্পর্কে আমরা যদি সঠিকভাবে সজাগ হতে পারি, সচেতন হতে পারি, তাহলেও বোধহয় আমাদের আলাদা করে মানে দিনের পর দিন এভাবে নারী দিবসের প্রয়োজন হয়তো হবে না ভবিষ্যতে, তাই না? কি বলো অর্পিতা? একদম একদম সেটাই। আর দ্বিতীয়ত যেটা বলছিলাম যে রবি ঠাকুরের গান বলো, বা আমি যদি বলি শিক্ষা, যদি শিক্ষাটাকে আমরা মেয়েরা নারীরা নিয়ে নিতে পারি, তখন আমাদের সমাজে আমাদের জায়গা করার জন্য আমাদের মনে হয় না কোনো লড়াইয়ের প্রয়োজন। সেটাই আমাদের শক্তি বহন করবে যে আমি আমার যথার্থ মর্যাদা, যথার্থ সম্মানের সঙ্গে যেন আমরা সমাজে বাস করতে পারি। সেই কোথাও কোথাও হয়তো আমার মনে হয় নারীরাও নেপথ্যে আমরা সেই বিষয়গুলোর জন্য একটু দায়ী। একটা ছোট্ট একটু অংশ শোনাই কবিতা। আমি একটা মানে কবিতা, মানে অভিক রায়ের লেখা, শুনেছ হয়তো কবিতাটি, নারী রূপেণ। সেটা আমি আজকের এই অনুষ্ঠানের জন্য নির্বাচন করেছি, তবে পুরোটা একসাথে আমি শোনাচ্ছি না, আমাদের কথার আলোচনা প্রসঙ্গে আমি এগিয়ে যাব। এই মুহূর্তে যে আলোচনাটা হচ্ছে সেই অংশটুকু, প্রথম অংশটুকু তুলে ধরছি আমি। কিরে, 30 বছর তো পার হয়ে গেল, এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে। হ্যাঁ, তো পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, এই তো শ্বশুর বাড়ি গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রে করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যামি করবেই। সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটা কথা কানে এলো আমার। শ্বশুরবাড়ি কিন্তু এরকম নয়, ওরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন। ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কা ধাক্কি করে একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুর বাড়ির একটা পারমিশনের উপর। যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশে এরকম তো কত মেয়ে আছে যারা ঠিক জানে না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে, আর সেই জন্যেই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদাগুচ্ছ লেখালেখি, ভিডিও সবকিছুই চোখে পড়ে, কিন্তু সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক, অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জোটে মেয়েটির ভাগ্যে। আমরা জানতেও পারি না। এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলালো পাশের বাড়ির মহিলাটি হয়তো
এক সময় তাক লাগিয়ে দিতেন নজরুল গীতি গেয়ে, কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক খেতে খেতে সকাল 8টার বাসে অফিস যায়, সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলত। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কতই হয়ে থাকে। কিছুটা অংশ বললাম, বাকি অংশটা পরবর্তীতে যাব। ঠিক আসলে এই প্রসঙ্গটা টেনে কথাগুলো বলা সত্যি কি তাই নয় অম্বালিকা, কি বলো? আমি সেটাই ভাবছিলাম, এবং যখন তুমি কবিতাটা পড়ছিলে আমার চোখের সামনে মনে হলো চিত্রটা ভেসে আসছে। আমাদের সবার জীবনেই কম বেশি এই ঘটনাগুলো বোধহয় হয়েছে, আমরা সবাই কম বেশি রিলেট করতে পারি। কেউ হয়তো আমরা মুখে বলে থাকি, কেউ হয়তো প্রকাশ করি না, কেউ হয়তো প্রকাশ করি না। এবং তুমি যখন দেখবে যখন কোনো মেয়ের সঙ্গে অন্যায় হয়, অবিচার হয়, তখন যে মেয়েটা প্রকাশ করে বেশিরভাগ ক্ষেত্রে তারপর এরকমও শুনতে হয় যে ভীষণ ডেসপারেট, বা তুমি এরকম কেন করছো। ঠিক যেমন তুমি বলছিলে মেয়েরা ছোট ড্রেস পরলে ছেলেরা তো তোমাকে করবে, খোটা দেবেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি না যে ছোট থেকে যে তোমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করো। একেবারেই তাই। সেই তো আমরা কথায় অনেকক্ষণ আসছি, মানে চলছে, কথা তো চলতেই থাকবে। আর মেয়েরা 3 জন যখন বলেছি কথা অনেক হবে, কিন্তু এই মুহূর্তে একটা নাচ কি আমরা দেখব? অবশ্যই অর্পিতাদের একটা তাহলে নাচ হয়ে যাক এবারে। নিশ্চয়ই দেখব। আজকে যে পরিবেশনাটা আমি প্রথম করছি সেটা হচ্ছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রবি ঠাকুর। বাহ, তখনকার দিনেই হয়তোবা আমাদের এই যে সমানতাটা নারী পুরুষের, সেটাকে বুঝিয়ে দিয়ে গেছিলেন, এবং তারই একটি অংশ বিশেষ যেখানে করূপা, যে রূপে চিত্রাঙ্গদা অর্জুনকে শেষ পরিচয় দিলেন এবং যে রূপে অর্জুন তাকে স্বীকৃতি দিলেন, সেই অংশটুকু আজকের আমার প্রথম উপস্থাপনা। চলো দেখে নিই। যদি পারশে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী।
নাচ দেখলাম আমরা অর্পিতা দিদির, অসাধারণ, বরাবরের সত্যি। মতো। হ্যাঁ। মানে আমার শব্দ কম পড়ে গেছে আর কি এক্সপ্রেস করার মতো। কিছু না। আর অর্পিতার একটা ভালো জিনিস খুব বেশি সবসময় কিন্তু হাস্যময়, হ্যাঁ। সদা হাস্যময়, সবসময়, এটা যেটা ঠিক তার বলেছো। নাচের মধ্যেও সেই এক্সপ্রেশনটা আমরা দেখতে এবং পাই। সবসময় খুব মজা করে থাকতে ভালোবাসে। আশেপাশের মানুষদের যদি মনও খারাপ থাকে তাও অর্পিতাদের কাছে বসলে মোটামুটি সবাই হাসতে থাকে। ঠিক, সেটা কিন্তু এটা একটা তোর বড় ক্ষেত্রেও গুণ। হয়। একদম একদম। আচ্ছা দিদি, এবারে আরেকটা প্রশ্ন আমার, যেটা সেটা হচ্ছে দুজন নারী, মানে আমরা তিনজনই নারী বেসিক্যালি বসে আছি এখানে, কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছে করে তোমরা আজকে একটা জায়গায় এসে পৌঁছে গেছো, এইটুকু জার্নিতে শুধুমাত্র একজন নারী হয়েছো বলে কি কি বাধা এসছে, যদি এসে থাকে? আসলে বাধা যদি বলি, মানে একেবারে ছোটবেলায় যদি আমরা ফিরে যাই, আমার কথাই আমি বলছি, কিছু কিছু ছোট ছোট জিনিস এখন মনে পড়ে। যেমন আমার মা বাবা দুজনেই চাকরি করতে বেরিয়ে যেতেন, ঘরে একা আমাকে তালা বন্ধ করে রেখে যেতেন যখন আমি ঘরে থাকতাম। তখন মা বারবার বলতেন, সেটা হয়তো অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য, একা একা কিন্তু ঘর থেকে বেরোবে না, কেউ ডাকলে দরজা খুলবে না, বা রাস্তায় যখন স্কুলে যেতাম কেউ ডাকলে যাবে না, কেউ, মানে এই ছোট ছোট কিছু কিছু জিনিস মানে তখন থেকেই মানে বোঝানো হতো। ধীরে ধীরে যখন একটু বড় হলাম, তখন একটা সময় গিয়ে মনে হলো যে এই বিভিন্ন যে বাধাগুলো নারীদের ক্ষেত্রে আসে, সেটা কি শুধুমাত্র দেহকেন্দ্রিক? মেয়েরা কি সেই জন্য এই যে বায়োলজিক্যাল যে আমাদের যে বিষয়টা রয়েছে, সেটাই কি একমাত্র আমাদের নারীদের বাধার কারণ হয়ে দাঁড়ায়? এই কিছু ছোট ছোট প্রশ্ন আমার মনের মধ্যে নাড়া দিত। সেই বিষয়গুলো এখন আমরা যখন বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যাই, বিভিন্ন ক্ষেত্রে, তখন কিন্তু দেখি যে এই বিষয়গুলো ঘটছে, এবং সেই জন্য কিন্তু এই একটা বিষয়ই বারবার, এই যে বিভিন্ন ধর্ষণ কাণ্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিংবা মেয়েদের ক্ষেত্রে আমরা যখন দেখি যে এখনো কন্যা ভ্রূণ হত্যার বিষয়গুলো আসে, কেন এগুলো হচ্ছে? তো সেইগুলো কিন্তু ছোটবেলা থেকেই মা বাবারা আমাদের সচেতন করাতেন। তো এগুলো মনে হয় যে ঠিক সেইভাবে বাধা না হলেও সেগুলো কিন্তু এক একটা এক্সাম্পল আমরা বলতে পারি। কি বলো অর্পিতা? একদম দিদি, যেগুলো তুমি বলেছো যে তোমার মায়ের গল্প, সেই আমার মায়েরও গল্প সেরম, বা আমাদের কাকিমা জেঠিমাদের, যেন নাচ করতে যাচ্ছ, রাত হয়ে যাচ্ছে, ফিরবে তুমি, তো তখন আমি বললাম যে আমাদের সঙ্গে তো সবাই থাকছে, আমরা সদল আসবো বা গুরু সঙ্গে থাকবেন, আসবো, কিন্তু তারপরেও তারপরেও একটা কোথাও চিন্তা। যেন, হ্যাঁ এখন যেরকম আমরা টেকনিক্যাল মোবাইল ইউজ করছি বা যাই করছি, তখন তো আর ততটা ছিল না প্রচলন, কিন্তু তারপরেও সেটা তুমি বললে যে সেটাই বায়োলজিক্যাল ব্যারিয়ার্সটাই কি ব্যারিয়ার্স শুধু, এটাও আমার মনে একটা মনে হয়। আরেকটা মনে হয়, কবে আমরা সেই মানসিক ব্যারিয়ার্সগুলোকে ওভারকাম করতে পারবো, যে আমরা মানসিকভাবে কবে সেটা মেনে নিতে পারবো যে নারী পুরুষ তার দৈহিক পরিব্যাখ্যা দিয়ে আমাদের পরিব্যাখ্যা নয়। আমি একজন নৃত্যশিল্পী বলে বলছি না, মানে কেন আমাকে জাজ করা হবে, কেন আমার দৈহিক ইয়ে দিয়ে? আমি যদি একজন পুরুষের সম পরিমাণ কর্মদক্ষতায় থাকি, তাহলে তো একই রকম, আমাদের একটাই পরিচয় হোক, আমরা মানুষ। মানুষ। তো সেই ক্ষেত্রে আরেকটু অংশে যাবে, কিছু বলছিলে কি অম্বালিকা এই বিষয়টাতে? ওটা শুনবো। শুনবে? আচ্ছা ঠিক আছে, আগে কবিতা শুনি। ঠিক আছে। এরপর কবি বলছেন, নারী মানেই তো মায়ের জাত, তাই তাদের শরীরে মায়া দয়া বেশি, সেজন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হয় না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন লকারের ভেতরে? বদনামের ভাগীদারও মেয়েদেরই হতে হয় বেশি। বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয়, প্রেমিকাটিকে লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে। নানা লোকের নানা রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয়, নানা লোকের নানা রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়সড় ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না। একটু রাত অবধি মেয়েটা অনলাইন দেখলেই মনটা ছুকছুক করে, একটু চান্স মেরে দেখতে ইচ্ছে হয়,
কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললে মনে হয় সে হয়তো সিগন্যাল দিচ্ছে। তবে সব থেকে বড় সমস্যা তো হয় মেয়েরা একটু উঁচু পদে যদি চাকরি জুটিয়ে ফেলে, অথবা সংসারের যে পুরুষ সদস্যটি রয়েছে তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে। মেল ইগো যে কি সাংঘাতিক জিনিস তখন তা হারে হারে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে, ধুপ, তা আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বর বিল মেটাবে? না না। বউ বিল মেটাবে? না না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে? বর বিল মেটাবে। এত দূর অবধি তবু ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু সব থেকে খারাপ কখন লাগে বলুন তো? যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটা মেয়ের পেছনে কিছু কিছু লোক বলে ওঠে, দেখো কত লোকের সঙ্গে কিসব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য। তবে যদি ভাবেন এই সব কিছু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদের সহ্য করতে হয়, আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে, তাহলে সেই ভাবনাটা আজই বদলে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালে কালশেটে লুকিয়ে থাকে তাদেরও। তোমার এই কবিতাটার পর আমার বলতে ইচ্ছে করছে যে আমরা সব সময় বলি না, সব জায়গায় শুনিও যে আমরা নারী, আমরা পারি। হ্যাঁ, আমরা অনেক কিছু পারি, কিন্তু এরকমও তো হয় যে আমরা নারী, আমরা কিছু কিছু জিনিস পারি না, আমাদেরও খারাপ লাগে, আমাদেরও মানিয়ে নিতে কষ্ট হয়, এইগুলো আমরা পারি না, কিন্তু সেগুলো আমরা বলতে পারি না। আমরা হয়তো সেইভাবে ব্যক্ত করতে পারি না, অনেক কথা হয়তো বলে উঠতে পারি না। হ্যাঁ। এবং এই কবিতাটা একজন পুরুষ মানুষ লিখেছেন। অবশ্যই, যেহেতু উনি লিখেছেন তার মানে একটা মেয়ের মনোভাব লিখেছেন, তার মানে তারা বুঝতে পারছেন। একজন পুরুষ বুঝতে পারলে আরো 10 জন পুরুষ মানুষও বুঝতে পারেন একই কথাগুলো। তাহলে বাকি 10 জন বা ওনাকে বাদ দিয়ে বাকি 9 জন পুরুষ মানুষ কেন এরকম হবে না? ঠিক এই প্রশ্নটার উত্তরই আমি পরবর্তীতে আবারও কবিতার মধ্য দিয়ে দেব। কিন্তু এখন অম্বালিকা, তোমার কাছ থেকে একটা গান শুনবো। অবশ্যই শোনাবো। আবারও রবি ঠাকুরে যাব, আমার ভীষণ পছন্দের একটা গান। চলো। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির মানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
মানে কি বলবো, যেটা বলছিলেন না একটু আগে অর্পিতার ক্ষেত্রে, হয়তোবা এমন কোনো বিষয় রয়েছে শুধুমাত্র আমাদের উপলব্ধিতেই এতটা জোরালো হয়, সেটা হয়তো আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারি না। আর রবি ঠাকুরের এই গানগুলো তো সত্যি সত্যি কিছু বলার মতো না। অম্বালিকা গাইলো মুগ্ধ হয়ে ভীষণ সুন্দর। অম্বালিকা তো বরাবরই ভীষণ গায়। অম্বালিকা ভাবছিলাম যে দেখো এমন অনেক জায়গা রয়েছে আমাদের শহরাঞ্চল, যদি আমরা ছেড়ে দিই একটু ভেতর দিকে যাই, এখন অবশ্য অনেকটা ডেভেলপ হয়েছে। অনেক মানে শিল্পী যারা রয়েছে, আমরা শিল্পীদের কথাই মেনলি বলছি, বেরিয়ে এসছে, কিন্তু অনেক এমন অজানা রয়েছে অনেকেই যাদের মধ্যে হয়তো এই ধরনের সুপ্ত প্রতিভাগুলো রয়ে গেছে, কিন্তু সমাজের চারপাশে নানা চাপে হয়তো তাদের সেই প্রতিভাগুলো বিকশিত হতে পারছে না। এই কথাটার মানে তোমাকে আমি পুরো কথাটা শেষ করতে না দিয়ে আমি একটা কথা বলছি। আমার এই 2-3 দিন আগের ঘটনা, আমি একটা অনুষ্ঠান করছিলাম, সেটা বেতার অনুষ্ঠান করছিলাম। সেখানে একজন অতিথি ছিলেন এবং একটি বাচ্চা ছেলে, সে খুব সুন্দর গান গাইছে। এর মধ্যে একজনের ফোন আসে, কোনো এক শ্রোতার ফোন আসে। ফোন আসার পর বলছে, মানে যিনি শিল্পী ছিলেন ছেলেটি, সে কলকাতাতেও পড়াশোনা করেছে, পড়াশোনা করার কারণে সে ওখানেও গান চর্চা করেছে এবং এখানে এসেও করছে। তো তিনি ফোনে বলছেন যে তুমি তো কলকাতাতেও আছো, তুমি এখানেও আছো, তুমি কি ডিফারেন্স দেখতে পাও? ওনার মনের প্রশ্ন উনি করছিলেন। শেষে উনি একটা কথা বললেন যে আসলে তুমি তো শিক্ষিত ছেলে এবং তুমি শিক্ষিত মানুষ হয়ে লাইনে এসছো, জেনারেলি তো শিক্ষিত ছেলে মেয়েরা এই লাইনটাতে আসে না। সেইখানে আমার আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটার পর আমার মানে তুমি ভাবো 2-3 দিন আগে ঘটে গেছে, আমার আজকেও মনে হচ্ছে, সকাল থেকে আমার এই জিনিসটা মনে নাড়া দিচ্ছিল যে এইটা কি করে হতে পারে, কোন স্তরে রয়ে গেছে আমাদের, এখনো রয়ে গেছে মানুষ। আর সেইগুলোর পরিবর্তনের জন্যই হয়তো আমাদের এই ধরনের দিবসগুলো আমরা আরো বেশি বেশি করে আলাদা করে পালন করি, উদযাপন করি। যে কথাটাই শেষ করেছিলাম আমরা, যে কথাটা বলছিলে যে পুরুষদের কথা, তাহলে কি সব পুরুষরাও এরকম? সেই বিষয়টা নিয়ে কবি আবারও বলছেন তার শেষ দিকটায়, তাহলে কি সব পুরুষ খারাপ? একেবারেই তা নয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাবার আগে তাকে টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্যে রাতের পর রাত জেগে নোটস তৈরি করে দেয়। আমি এমন অনেক পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিকতা, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে, তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয়, বরং সহযোদ্ধা ভাবুক। তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে তখন তো সেসব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কেনে, নতুন নতুন পোশাক কেনে, ফলাও করে বেরোয়, চারদিকে বেড়ায়, যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকেই বিলটা দিতে হয়। কথা বলতে হয় সেসব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঢাকতে অন্য মেয়েদের দিয়ে কথায় কথায় আঙুল তোলে। আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন, কিন্তু কি জানেন তো, বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন। আসুন না আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি। আকাশে ওড়াটা তাহলে হয়তো একদিন খুব একটা কঠিন হবে না। দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার জন্য। আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার। একদম পাবই।
পাবই। কি সুন্দর সুন্দর, অসম্ভব সুন্দর। এবং এখানেই শেষ করেছেন কবি কবিতাটা। দেখো কতটা সেক্টরে আমাদের এই আলোচনার মধ্য থেকে পুরো গোটা বিষয়টা কিন্তু বেরিয়ে এবং এসেছে। তুমি খুব সুন্দর করে ভাগ করেছো, প্রতিটা আমাদের কথার সঙ্গে রিলেট করছিল প্রতিটা অংশ। সেই আমার মনেও হয়েছে জানিস তো যে এইভাবে মানে এই বিষয়গুলো ছাড়া এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ভাবি তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ঠিক যেটা তুমি বলছিলে যে পুরুষরা, আমি আমার সঙ্গে আরো বিশেষ করে কানেক্ট করতে পারলাম, কারণ আমরা তো দুটো নিয়েই মানে পরিচালনা করছি, ভালো খারাপ। যে সত্যি পুরুষরা যদি চায়, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি যে তুমি প্রথম প্রশ্নটা করেছিলে যে মেয়ে হিসাবে কি দায়বদ্ধতা বা কি ব্যারিয়ার্স আমাকে ফেস করতে হয়েছে, তো বাবার ঘরে তো আমরা সবাই বাবা মায়ের প্রিয় থাকি, কিন্তু যখন আমাদের এই ম্যারিড আফটার ম্যারিড যে আমাদের স্ট্রাগলটা থাকে, সেটার জন্য যে লাইফ পার্টনার, যে তোমার সেই যে পুরুষটা যাকে কেন্দ্র করে আগামী পথ চলাটা চলে, তার সাপোর্ট আমাদের জন্য খুব দরকার। এবং আমি খুব ব্যক্তিগতভাবে কানেক্ট করতে পারছিলাম, কারণ টিল নাও আমি একজন রিসার্চ স্কলার হিসেবে কাজ করি, তো এখনো পড়াশোনার নোট বানানো থেকে শুরু করে শারীরিক অসুস্থতা থেকে শুরু করে, সত্যি আমরা যদি সেরকম ভাবে আমাদের পাশের লোকটাকে পাই, কোনো বাধাই হয়তো বা আমাদের আটকাতে পারবে না। সেই যেটা বলছিল সহযোদ্ধা, আসলে আমরা তো একে অপরের পরিপূরক। বারবার আমরা দাবি করি অর্ধেক আকাশ নারী পুরুষ। এই জায়গাটাতে শালিদি আমার একটা কথা আছে যে আমরা সব সময় বলছি আমরা পুরুষের সমান, সমকক্ষ বা সমতুল্য। এবার বিভিন্ন রকম বাসে বা ট্রেনে শুধুমাত্র মেয়েদের জন্যই কেন রিজার্ভেশন সিট থাকবে এবং ছেলেদের সেই জায়গাটা ছেড়ে দিতে হবে, সেখানে আমার একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। এবারে একজন বৃদ্ধা মহিলা থাকুক, একজন অসুস্থ মহিলা থাকুক, একজন সন্তান সম্ভবা থাকুক, 100 বার সেই জায়গাটা ছেড়ে দেওয়ার বা কিংবা শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম দেখা যায়, বেশিরভাগ তো পশ্চিমবঙ্গে দেখা যায় এগুলো, বা মানে ত্রিপুরাতে খুব কম দেখা যায় যে মেয়েদের জন্য রিজার্ভেশন সিট রয়েছে বাসে। সেই জায়গাগুলোতে একটা কলেজ পড়ুয়া একদম আমাদের মতো একটা মেয়ে উঠলো, একজন বয়স্ক লোক যে কিনা সেই লেডিস সিটে বসে আছে তাকে উঠে জায়গা দিয়ে দিতে হচ্ছে, এবং সেই মেয়েটাও মানে খুব খুশি হয়ে সেই জায়গাটাতে বসছে। তো আজকের দিনে উমেন্স ডে আমরা সেলিব্রেট করছি, কিছু কিছু যারা মেয়েরা আছে তাদেরকেও সমানভাবে পুরুষদেরও সম্মান করতে শিখতে হবে, তবেই তো সম্মান পাবে। সম্মান দিতে শিখলেই সে সম্মান পাবে। সত্যি কথা বলতে গোটা আকাশে অর্ধেক অর্ধেক নয়, আমরা প্রত্যেকই নারী পুরুষ নির্বিশেষে আমরা বিচরণ করব, সেটাই আজকের অনুষ্ঠান। তো বালিকা আমাদের একেবারে প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। অর্পিতাদির একটা নাচ দেখব, অর্পিতার একটা নাচের মধ্য দিয়ে আমরা শেষ করব এবং চেষ্টা করব আমরা নাচের মধ্য দিয়ে। তার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একবার আমরা জানাই নারী দিবসের মানে যারা গোটা বিশ্বে যে সমস্ত নারীরা রয়েছে প্রত্যেকে জানাই এই বিশেষ দিনটির বিশেষ বিশেষ শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আলাদা করে নারী কিংবা পুরুষ নয়, আমরা চাই আমরা মানুষ হিসেবে স্বীকৃতি পেতে এই সমাজের কাছে। সকলের সুস্থতা কামনা করি এবং সকলে ভালো থাকুন এই আশা করে অর্পিতার একটি নাচের মধ্য দিয়ে শেষ করব আমাদের আজকের এই অঙ্গনা রঙ্গনের অনুষ্ঠানটি। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা।
টিকা, জাগো নারী জাগো শিখা। জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি, জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি। পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদদলিতা। মেঘে আনুমালা বজ্রের জ্বালা, মেঘে আনুমালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী বন্দে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী বন্দে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যী শিখা।